তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন তাদেরকে দেখেছেন, তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো। 20 বছর 25 বছর পর আমার পোশাক নিয়ে, আমার গরিব চেহারা নিয়ে, আমার ভাঙাচোরা গাড়ি নিয়ে। আমার মনে আছে আমার একজন বলতো প্রায়, নজরুল ভাই আপনি এত বোকা, এত বোকা, মানে সবাই এত বড়লোক হয়ে গেছে, বাড়িধারা গুলশানে বাড়ি আছে, চকচকে গাড়ি আছে। আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো, মায়া লেগে কথাটা বলতো আর কি। আমি 1989 সালে বিচিত্রাতে চাকরি পেয়েছিলাম, সাপ্তাহিক বিচিত্রায়। আপনারা যারা একটু আমার বয়সে আছেন নিশ্চয়ই সাপ্তাহিক বিচিত্রার কথা স্মরণ আছে। তখন আমি 3570 টাকা বেতন পেতাম। আমার সাথে যারা সাংবাদিকতা শুরু করেছিল তাদের খুবই খারাপ আর্থিক অবস্থা ছিল। তারা কেউ 1000 টাকা পেত, অন্য পত্রিকা কেউ 1500 টাকা পেত, কারো চাকরি ছিল না, 100-200 টাকা বিল পেত। অনেককে আমি দুপুরে খাবার খাওয়াতাম, এবং এটা হয়তো বলা ঠিক হচ্ছে না, আমি তখনই বেনসন সিগারেট খেতাম, তাদেরকে খাওয়াতে হতো, কারণ সামর্থ্য ছিল না তাদের। 20 বছর পর দেখা গেল তাদের অধিকাংশই কোটিপতি হয়ে গেছে। তাতে সবাইকে আপনারা চিনেন। তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন তাদেরকে দেখেছেন, তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো। 20 বছর 25 বছর পর আমার পোশাক নিয়ে, আমার গরিব চেহারা নিয়ে, আমার ভাঙাচোরা গাড়ি নিয়ে। আমার মনে আছে আমার একজন বলতো প্রায়, নজরুল ভাই আপনি এত বোকা, এত বোকা, মানে সবাই এত বড়লোক হয়ে গেছে, বাড়িধারা গুলশানে বাড়ি আছে, চকচকে গাড়ি আছে। আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো, মায়া লেগে কথাটা বলতো আর কি। আল্লাহর কাছে হাজার শুকর, এখনো সেই দরিদ্র চেহারাই আছে। উপদেষ্টার পদ থেকে যখন ফিরে যাব দেখবেন আমার সে পুরনো গাড়িটাই আছে, আর সাধারণ পোশাক আশাকে আছে। আল্লাহর কাছে হাজার শুকর, কোনো সমস্যা নাই, খুবই ভালো আছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগতো, এখনো লাগে। আমি দেখতাম আমার সাথে যারা বড় হয়েছে, ছাত্র জীবনে যাদের দেখেছি, ইউনিভার্সিটি লাইফে যাদের দেখেছি, সাংবাদিকতা জীবনে যাদের দেখেছি, শিল্প সাহিত্য জগতে যাদের দেখেছি, তারা যে এরকম অকথ্য বড়লোক হয়েছে সেটা কোনো কারণ ছিল না বড়লোক হওয়ার। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কোনো রকম দুঃখবোধ, অনুশোচনা, লজ্জা ছিল না। আমার বলতে লজ্জা লাগছে, আমার এক বন্ধু, ক্লাস ফ্রেন্ড, ওরকম ঘনিষ্ঠ বন্ধু না, সে একটা জেলার জাজ ছিল। সে আমাকে একদিন ফোন করলো, যখন সেই স্টুডেন্ট লাইফে খুব দরিদ্র অবস্থায় ছিল, বহুভাবে তাকে আমি হেল্প করতাম। 50-100 টাকা ধার নিত, জীবনে কোনোদিন ফেরত দিত না, জানতো ফেরত দেওয়ার দরকার নেই। সে আমাকে গর্ব করে বলতেছে এরকম, সে গুলশানে বাড়ি কিনছে, বাড়ি উদ্বোধন করবে, আমি যেন আসি। তা আমরা, তুই কত টাকা বেতন পাস, তুই গুলশানে বাড়ি কিনলি কীভাবে? তারপর সে খুবই বিরক্ত হয়ে ফোন টোন রেখে দিল। এগুলি কিন্তু খারাপ ঘটনা বলছি। আমার বহু বন্ধু আছে অসাধারণ সৎ জীবনযাপন করেছে, কিন্তু আমি বললাম যে সে যে আমাকে গর্ব করে কথাটা বলছে, কোনো লজ্জা নাই, আনন্দের সাথে বলছে, এগুলি কি ইন্ডিকেট করতো? আমাকে নিয়ে যে সাংবাদিকরা যারা আপনার অকথ্য বড়লোক পরে হয়েছে, তারা যে হাসাহাসি করতো আমার ভাঙাচোরা গাড়ি দেখে, কেন করতো? কারণ এই যে আমাদের ইফতেখার বললো, দুর্নীতি এই সমাজে অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এই লোকের এত টাকা কোথেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কতই করেছে। আমি দেখেছি কিছু কিছু আড্ডায় সাংবাদিক 111 পিরিয়ডে আমার দুঃখ করে বলতেছে যে আমাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করতেছে, আমি 15,000 টাকা ভাড়া দিয়ে থাকি। সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে 50 লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে। 15,000 টাকা ভাড়া দিয়ে থাকতো, সে 50 লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাব, 50 লাখ না বোধহয় আরও বেশি, আবার এত বড় লোকের অঙ্ক আমার মনে থাকে না। আশ্চর্য লাগতো, কিন্তু অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল।